নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবেসি তোমায় গল্পের ৪৫তম পর্ব। আমাদের গল্পটি কেমন লাগছে তা কমেন্টে জানান প্লিজ। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবে শুনতে থাকুন ভালোবাসি তোমায়। সোহম নিজের মনকে শান্ত করে নিজেকে বোঝায় ছোট ছোট ব্যাপারে এত রিয়্যাক্ট না করাই ভালো। বিদিশার চোখ ভীষণ অন্যরকম। সেটা তো প্রবালও সেদিন বলল, যে কিভাবে সোহমের কলকাতায় যাবার কথা শুনে কেমনভাবে তাকিয়েছিল প্রবালের দিকে, যে প্রবাল ভয় পেয়ে গিয়েছিল। রুদ্রকে বাধা দিয়ে সোহম বলে, এই কি তোমার ব্যবসা নিয়ে কথা? এত জরুরি তলব? আর সত্যি কথা কি রুদ্র ভাইয়া, এভাবে কাউকে লুকিয়ে দেখা বড্ড বাজে। রুদ্র হাসে, बोले जलने का बदबू तो आ रहा है तेरी तरफ से रे। তুই কি ভাবিস আমি কিছুই জানি না? তুই যে বিদিশা জয়েন করার পর থেকে लट्टू की तरह उसके आसपास घूम रहा है। সোহম বাবু, সবার চোখ আছে, আর আমাকে বুদ্ধু ভেবো না। আমি মোটামুটি বুঝেছি তোমার ধান্দা। তবে বাবু সাবধান, ওই যে ওই সৌমজিৎওয়ালা কেস করো না এখানে, ওটার চাপ আর আমি নিতে পারবো না। বলে হো হো করে হাসতে শুরু করলো। সোহম আর কথা না বাড়িয়ে উঠে যেতে গেলে রুদ্র বলে, আমার কথার বুড়া মান গেয়া ক্যা? কথা আমার শুরু হয়নি এখনো, তুই বোস। সোহম দাঁতে দাঁত চেপে বসে পড়ে, ল্যাপটপটা বন্ধ করে একটা পেপার ওয়েট ঘোরাতে ঘোরাতে বলে, দেখ, আমি জানি তুই সব পারিস। এবার আমার টার্গেট 50+ স্টুডেন্ট মিনিমাম। আর এটা একটা তুই করতে পারবি। এই ইনস্টিটিউটে শালা কাউকে আমি বিশ্বাস করতে পারি না। দেখ, এই উইক থেকে তুই লেগে পড়। दार्जिलिंग जाके रहने का, खाने का, प्रोग्राम होने का ঠিক করবি। স্পন্সরদের ফাইনাল করবি। पोस्टर, बैनर, फेस्टून, टीवी में एड, एडवर्टाइजमेंट, जो जो चाहिए तू खुद करेगा। मुझे पता नहीं कैसे, কিন্তু তুই করবি। আমি এখন থেকে রোজ আসবো ইনস্টিটিউটে। আমি সামলে নেব সব এদিকে। বাইরে सब कुछ तू देखेगा। और এই কাজগুলো 30 दिन के अंदर हो जाना चाहिए। मुझे कुछ पता नहीं कैसे होगा, मुझे चाहिए मतलब चाहिए। এত কিছু বলে থামল রুদ্র। সোহম বলতে চাইল অনেক কিছু। জীবনে এই প্রথম ইনস্টিটিউট ছেড়ে যেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে আচ্ছা সে ২-৪ কথা শুনিয়ে দিক। ভেতরে হাহাকার যেন তাণ্ডব শুরু করেছে। কি করে ছেড়ে থাকবে ওই পাগলিকে? ভীষণ ভীষণ আফসোস হতে লাগলো। একটা দিনই তো চেয়েছিল বিদিশা, দিলে এমন কি ক্ষতি হতো? বিদিশাকে নিয়ে সবসময় ভুল সিদ্ধান্তই নিয়ে থাকে ও। মাথা নিচু করে চিন্তায় মগ্ন হয়ে রইল। রুদ্রর ডাকে নেশা কাটল যেন। তু ঠিক হ্যাঁ না? তুই ঠিক আছিস? হ্যাঁ, কুছ সোচ রাহা থা? না, কিছু না। বলতে বলতে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠতে উঠতে বলল, আর কিছু বলবে? अभी के लिए इतना ही। সোহম বেরিয়ে গেল কেবিন থেকে, এক বুক দুশ্চিন্তা নিয়ে। রুদ্র আবার ল্যাপটপ খুলে বিদিশাকে দেখতে লাগলো। ঠোঁটের কোনায় এক স্মিত হাসি নিয়ে পেপার ওয়েট ঘোরাতে ঘোরাতে বলল, বিদিশা, নাইস নেম।
বাইরে বেরিয়ে সোহমের মাথা যেন ঘোরাচ্ছে। এই প্রথম বাইরে যাওয়া নিয়ে মন থেকে প্রতিবাদ আসছে। একদম যেতে ইচ্ছে করছে না। বিদিশার জন্য থেকে যাওয়া খুব জরুরি ছিল। কিভাবে সবার সাথে ম্যানেজ করে চলবে, একা একা কি করবে ও? একটুতেই অভিমানী। বিদিশার চিন্তার উপরে যেন যেতেই পারছে না সোহম। কিন্তু কাজ যখন, তখন তো যেতেই হবে। তবে তার আগে বিদিশার সাথে মিনিট খানের কথা বলে যাওয়াটা দরকার। বিদিশার ক্লাসের দিকে পা বাড়ালো সোহম। কিছু একটা মন দিয়ে বোঝাচ্ছে বিদিশা। সোহম বাইরে দাঁড়িয়ে থেকে এক দৃষ্টে বিদিশার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়লেই ইশারাতে ডেকে নেবে বাইরে। সোহম দাঁড়াতেই ফোনটা বেজে উঠল। রুদ্রর ফোন করেছে। ফোনটা তুলতেই বলে উঠল, বাহার জানে কা রাস্তা কব সে ওদিকে বাবু? তুই তো বিদিশাকে নিয়ে বড্ড মাথামারি করছিস। মেয়েদের চক্করে ফিসলে যাস না, বুঝলি? সোহম রুদ্রর বাড়াবাড়িতে একটু ক্ষেপে গিয়ে বলল, দেখো রুদ্র ভাইয়া, আমি বিদিশা সিনিয়র, ও মেন্টর। তুমি হয়তো এটা ভুলে যাচ্ছ। আমি যা করছি তোমার ব্যবসার জন্যই করছি। যদি আমার কাজে তোমার কোনো আপত্তি থাকে তো বলো, ছেড়ে দিই কাজটা। রুদ্র যেন চুপসে গেল। কিছু না বলে ফোনটা কেটে দিল। সোহম সরাসরি ক্লাসে ঢুকে পড়ল। অনেকক্ষণ থেকে সহ্য করে যাচ্ছে। বিদিশাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে ছিনিয়ে দেবে সোহমকার নাম। ক্লাসে ঢুকতেই ছন্দপতন হলো ক্লাসের গতিতে। বিদিশা একটু অবাক হলো, কারণ ক্লাসের মাঝে সোহম একদমই আসে না। সোহমের কাছে এসে বলল, সব ঠিক আছে তো? টেন্সড লাগছো। সোহম নিজের রাগকে কন্ট্রোল করে বলল, শোনো, রুদ্র স্যার অনেক কাজ দিয়েছে। প্রায় মাসখানেক আমি কখন কোথায় থাকবো বলতে পারছি না। নিজের চোখ, নাক, কান আর মাথা খোলা রেখে বুদ্ধি দিয়ে কাজ করবে। যা চাপে পড়লাম, কবে আর মাথা তুলে দাঁড়াবো জানি না। সাবধানে থাকবে। রকি আর প্রবালকে বলে যাচ্ছি, কোনো রকম অসুবিধায় পড়লে ওদের সাহায্য নেবে। আর হ্যাঁ, রুদ্র স্যারকে নিয়ে বেশি মাতামাতি করার দরকার নেই। সোহমের কথার মাথা মুন্ডু বিদিশার মাথার উপর দিয়েই গেল যেন। শুধু যেটুকু বুঝল, সোহমকে ইনস্টিটিউটে কিছুদিন পাওয়া যাবে না। বিদিশার ব্যাপারটা খারাপ লাগলেও প্রকাশ করল না। সোহমের চেহারায় অদ্ভুত এক অসহায়তা। চোখের ইশারায় সোহমকে বাইরে বেরিয়ে আসতে নিজেই বলল। বাইরে এসে বিদিশা জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? সোহম বলল, অত সব বলার সময় এখন নয়, তবে কাল কয়েকদিনের জন্য দার্জিলিং যাচ্ছি। ফেরার দিন জানি না কবে। বলতে বলতে পার্স থেকে কিছু টাকা বের করে বিদিশার হাতে গুজে দিয়ে বলল, বিকাশ হোম ডেলিভারি করে, আবার টোটোও চালায়। ও দুবেলা তোমায় দিয়ে আর নিয়ে আসবে। টাকাটা হাতে গুজে দিতেই বিদিশা না না করে উঠল। কিন্তু সোহম মানে না। সোহমের মন বলে, পারলে নিজেকেও ওভাবে বিদিশার হাতে গুজে রেখে দিত, কিন্তু সেটা সম্ভব নয়। বড় বড় চোখ করে বাধা দিয়ে আলতো করে বিদিশার গালে হাত ছুঁয়ে সোহম বিদায় নিল, যেন নিজেকে ছিঁড়ে রেখে গেল বিদিশার কাছে। বিদিশার মনটা যেন শ্রাবণের কালো মেঘে ঢাকা পড়ল। রঙিন ইনস্টিটিউট যেন এক নিমেষে হয়ে গেল জনশূন্য, ফাঁকা। সকালের খাবার অপূর্ববাবুকে খাইয়ে দিয়ে
অরুণা দেবী দোকানের উদ্দেশ্যে বেরিয়েছেন। কর্মচারীদের হাতে এতদিন দোকান পড়ে আছে, আজ না গেলেই নয়। অপূর্ববাবু কিছুক্ষণ পেপার পড়ছেন, দোকানের হিসেব নিকেশ দেখেছেন, তারপর শারীরিক ক্লান্তিতে শুয়ে পড়েছেন। এদিক ওদিক চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছেন তিনি। ঘুমের ঘোরে অপূর্বও যেন অনেক গভীরে তলিয়ে যাচ্ছেন। ধীরে ধীরে, খুব ধীরে ধীরে তিনি যেন কোনো দূর দুরন্ত বিস্তৃত শস্যক্ষেতের মাঝের আল দিয়ে ছুটে চলেছেন। সামনে বিদিশা, আর পেছনে অরুণা দেবী, আর তার পেছনে অপূর্ববাবু। সন্ধ্যা হয়ে আসছে, কোথাও একটা সন্ধ্যা হওয়ার আগেই যেতে হবে, নইলে দেরি হয়ে যাবে যে। বিদিশা আর অরুণা দেবী জোরে দৌড়াতে দৌড়াতে অনেকটা দূরে চলে গেছেন। পেছনে হাঁপাচ্ছেন অপূর্ববাবু। অপূর্ববাবু ওদের ডাকার চেষ্টা করছেন, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। সন্ধ্যা ঘনিয়ে আসছে। এমন সময় কেউ এসে হাতটা ধরে। তাকাতেই দেখেন কোনো এক 19-20 বয়সের এক মেয়ে বলছে, অপূর্বদা, চিনতে পারলে? আমি যে তোমার জন্য এসেছি। অপূর্ববাবু মুখের দিকে তাকায়, কিন্তু অন্ধকার হয়ে আসাতে চিনতে পারছে না। বললেন, ছাড়ো আমাকে, আমার মেয়ে স্ত্রী চলে যাচ্ছে, ছাড়ো আমাকে। মেয়েটি বলল, ওরা আর ফিরবে না গো। আমায় চিনতে পারলে না? আমি সুগন্ধা। অপূর্ববাবু অবাক হয়ে থমকে দাঁড়ান। মেয়েটির দিকে তাকিয়ে বলেন, তুমি সুগন্ধা? এতদিন কোথায় ছিলে? সুগন্ধা হাসছে, বলে, চলো না, তোমায় নিতে এসেছি। অপূর্ববাবু যেতে চান না। বলেন, ওদের ছেড়ে যাব না, তুমি যাও, আমাকে যেতে দাও। সুগন্ধা ছাড়ে না। এমনি করেই চলতে থাকে টানা হেঁচড়া। অপূর্ববাবু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন হাতটা ছাড়ানোর, কিন্তু পারছেন না। অনুভব করেন প্রচণ্ড জোরে ঝাঁকি হচ্ছে। দুজনের ধস্তাধস্তিতে ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখেন কেউ ডাকছে, অপূর্ব, কি হয়েছে? কি হয়েছে তোমার? ঠিক চিনতে পারছেন না। গলাটা শুকিয়ে আসছে। ছটফট করতে থাকেন, কুঁকড়ে আসতে থাকে হাত পা, আর বলতে থাকেন, অরুণা, বিদিশা, দাঁড়াও, দাঁড়াও, একটু দাঁড়াও। এমন সময় মুখে জলের জোর ঝাপটা পড়াতে ঘোরটা কেটে যায়। থামে ছটফটানি। ধীরে ধীরে চোখ তুলে তাকান, দেখেন সামনে দাঁড়ানো মানুষটাকে। দেখেন আর কেউ না, অরুণা দেবী দাঁড়িয়ে আছেন, আতঙ্কিত দুশ্চিন্তাগ্রস্ত মুখ নিয়ে জিজ্ঞাসা করে যাচ্ছেন, অপূর্ব, এই অপূর্ব, আমি অরুণা। কি হয়েছে? আমি এখানে। অরুণাকে চিনতে পেরে চাপটে জড়িয়ে ধরে দরদর করে ঘামতে লাগলেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আচ্ছা, রুদ্র স্যারের এই বাজে নজর কি বিদিশা বুঝতে পারবে? এদিকে সুগন্ধাকে অপূর্ববাবু সুগন্ধাকেই কেন স্বপ্নে দেখছেন?
সে কি অপূর্ববাবুকে নিতে এসেছেন? এই সমস্ত কিছু জানতে হলে আমাদের পরবর্তী পর্বগুলোর সঙ্গে থাকুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন।